কাছে আপনার ব্যক্তিগত সাবজেক্টের মধ্যেও অর্থনীতি পড়ে আমি জানি চন্দনদা, তো সেক্ষেত্রে এই আয়ের সংস্থান বাড়ানোর কিছু দেখতে পেলেন? একেবারে শুরুতে তোমাকে বলি, যেখানে আমরা এই আলোচনা করছি, আমি প্রথমে এটা বলে নিই, সর্বত্র এখানে অনেক অর্থনীতিবিদরা আছেন, শিক্ষিত মানুষরা আছেন, মূল ড্রাইভিং ফোর্সটাই হচ্ছে ব্রিলিয়েন্স। মানে আমি বলতে চাইছি, কে বুঝবে না বুঝবে থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে প্যারামিটারে আমরা এই আলোচনাটা করছি বা যে কোনো আলোচনা হয়, স্পেশালি অর্থনীতি, তার 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 যে সঙ্গীত, আমরা সাধারণভাবে বলি সাধারণ মানুষ যাতে বোঝেন, অনেক ক্ষেত্রে হয়তো বুঝবেন না, কিন্তু সাধারণ মানুষ উপলব্ধি করবেন। প্রশ্নটা এখানে সাধারণ মানুষের বাজেট হয়েছে কিনা। এখন তারও আগে একটা ক্যাপশন দেখে নেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা বাজেটকে সাধারণত বলি ফিসক্যাল প্ল্যানিং অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট। তার মানে তুমি যে ফিসক্যাল ইয়ার ধরো 1 বছর, বা তুমি যদি অল এলং একটা লং টার্ম প্রজেক্টে রাখো, তাহলেও প্রতি 1 বছরে তোমার নজর থাকবে অ্যানালিসিস, তার প্রোগ্রেস কি হলো, তার ভ্যালু কি হলো, তার ডিভ্যালু কি হলো। এরকম বহু প্রজেক্টস আছে, যে প্রশ্নটা তুমি আগে জ্যোতিকে করেছিলে। তাহলে ফিসক্যাল প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি এই জায়গাটাতে দাঁড়িয়ে দেখতে পাবো যে আমার এই সরকার, 11 বছরের সরকার, তার নির্দিষ্ট ফিসক্যাল প্ল্যানিং বা বাজেট ম্যানেজমেন্টটা কিভাবে করেছেন, কারণ সেক্ষেত্রে অ্যালোকেশন অফ মানি। আমাকে প্রথমে আমি যেটা দেখি সেটা একদম সোজা তত্ত্বতে আমাকে বুঝতে হবে, তার কিছু ইয়ার্ডস্টিক আছে। 1 নম্বর ইয়ার্ডস্টিক হচ্ছে জিডিপি, যেটা কোয়েশ্চেনেবল। প্রথমত আমাকে দেখতে হবে যে জিডিপির, এবার তোমাকে ইনফ্লেশনটাকে ক্যালকুলেট করতে হবে, যেটা ও খুব ইজিলি বললো কংগ্রেসের সময়, তার বরাদ্দর সাথে আজকের বরাদ্দর ইনফ্লেশন লিমিটটাকে দেখতে হবে, এবং তাতে দেখতে হবে সেই এন্ডোর্সমেন্টটা কত টাকার পরিমাণে হয়েছে। অর্থাৎ 10 বছর আগে যেটা 11 টাকা, এখন তার ডিভ্যালু হতে সেই ভ্যালুটা কত, এক্স্যাক্টলি কত, এটাকেও দেখতে হবে, দ্যাট ইজ আ কাউন্ট। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। ফিসক্যাল ডেফিসিট কি কমলো? আমি পরিষ্কারভাবে এখানে বলছি ফিসক্যাল ডেফিসিট ঠিক যে জায়গাটাতে, ওই অ্যারাউন্ড 55%, সেখানেই রয়ে গেল। এটা এর আগে ছিল 54.4, আমার মনে হয় এবার একটু বাড়লো, ডেফিসিটটা বাড়লো। তো এখানে আমাদের সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে, এই ডেফিসিটটা যদি বাড়ে তাহলে রেভিনিউ ডেফিসিটটা তার পাশে থাকবে। রেভিনিউ ডেফিসিট যেটা দেখলাম আমরা, গতবার ছিল 4.4%, এখন এটা 4.3%, প্রজেক্টেড 4.4, দুটো কোয়ার্টারের পরে ওটা 4.4 বা 4.5 হয়ে যাবে। এটা বাস্তব। কেন বলি এ বাস্তবতা? এরপরে একেবারে তুমি দেখো ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স ডেফিসিট, যেটাকে আমরা ট্রেড ডেফিসিট বলি, সেটার পরিমাণ রেসিপ্রোকাল ট্যাক্সের পরে। আমি একটা কথা বলি চন্দনদা, এই ধরুন ফিসক্যাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, এই রাজকোষ ঘাটতি বা রাজস্ব ঘাটতি সাধারণ মানুষ, আমি তোমাকে এই কথাতে শুরুতে বললাম, এই কথা আমি শুরুতে বলে নিয়েছি, আমি জানি তুমি এই প্রশ্নটা করবে। আমি এবার একদম প্র্যাকটিক্যালি আসছি, আমি জানি এটা হবে। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মানুষ কি বুঝছেন রেসিপ্রোকাল ট্যাক্সের এই ট্রাম্পের ঘোষণা, সেদিন কারা কিভাবে দেখলেন একটা ঘোষণা, মানুষ আজকে বুঝতে পারছেন রুপিস ফেস ভ্যালু, আজকে বুঝতে পারছেন ডিভ্যালু করছে রুপিটা কত, আজকে বুঝতে পারছেন সোনার দাম রূপোর দামের পরিমাণটা কোথায় এবং কিভাবে শুট করছে। যেসব পরিবারগুলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত ছিলেন, যাদের ওপরে এই ট্যাক্সেশন একটা মারাত্মক, আমি কেন বলছি তোমাকে, বিশেষত একটা জায়গাতে তোমাকে দেখতে হবে ট্রেড ডেফিসিটটা কেন বললাম, এই ইম্পোর্ট এক্সপোর্টের মাঝখানে যে অঞ্চলটা, সেই ডেফিসিটটা বাড়ছে এবং এটা আরো মারাত্মকভাবে বাড়বে। তোমাকে দুটো এক্সাম্পল দিলে বোঝা যাবে আমার সরকার করতে পারতেন। এরা অনেকটা বেশি অপটিক পলিটিক্স করেছেন। তোমাকে বারবার বলছি অপটিক পলিটিক্সটা এখানে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, রেল বাজেট। আমরা শুরু থেকে বলি রেল বাজেটটাকে সবসময় সেপারেট করা উচিত ছিল, এবং আমরা 30-এর দশক থেকে ব্রিটিশরা করেছিলেন, আমরাও সেই ধারাকে অব্যাহত রেখেছিলাম। এই কারণে ভারতবর্ষের সব থেকে বড় লাইফলাইন মানুষের কাছে রেলওয়েজ। এই রেলওয়েজে একসাথে মিলিয়ে দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে না সাধারণ মানুষ এক্স্যাক্টলি রেলের জন্য কি বরাদ্দ করা হলো। আমি তোমাকে এই কথাটা বিশেষভাবে বলি যে আজকে যে 7টা করিডরের কথা বলা হয়েছে, একটা কবচ সিস্টেম 65,000 কিলোমিটার রেলওয়েজে, তার জন্য কত বড় অ্যাক্সিডেন্টস গুলো ঘটছে, বরাদ্দ কোথায়? তুমি দেখেছো এখানে নিরাপত্তার জন্য বরাদ্দ করেছে কোনো টাকা? আমি তোমাকে এই প্রসঙ্গটা হচ্ছে, আমি তোমাকে এই কথাগুলো বলছি, পরপর এই অ্যাক্সিডেন্টস গুলো ঘটছে। আমি তোমাকে কেন বলছি, এগুলো হচ্ছে পাবলিক রিয়ালাইজেশন। মানুষ বুঝছেন না অ্যাক্সিডেন্ট হলে কি হয়, আমরা তো জানি। সুতরাং তুমি যে বললে মানুষের কথা, মানুষ তার উপভোগ্যতা থেকে বুঝুক। আমি তোমাকে বারবার যেটা বলি, কনসেন্ট্রেটিং ইকোনমি, যাকে ক্রনি ক্যাপিটালিজম বলা হয়, অর্থাৎ কিছু ধনী মানুষ আরো ধনী হচ্ছে এবং আমাদের বিলিয়নিয়ারের সংখ্যা দুর্ভাগ্যজনকভাবে অনেক বাড়ছে, প্রমাণ করছে
ডিস্ট্রিবিউশন অফ গ্রোথ বা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সেখানে মানুষের কাছে পৌঁছচ্ছে না। এটা অর্থাৎ বাস্তব। মানুষের সাধারণ কাছে মানুষের কাছে যে তত্ত্ব যে সমবন্টনে হচ্ছে না, সমবন্টন হয় না, সমবন্টন হয় না, কিন্তু বন্টন হওয়া দরকার, বন্টন হওয়া দরকার। আলটিমেটলি এরা ক্রনিক ক্যাপিটালিজমে ঢুকেছে। চর্চা করব, আসবো অর্থনীতিবিদদের কাছে। এই মুহূর্তে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। আপনার কি মনে হয় যে ছোট ব্যবসাদার বা এমএসএমইদের যাতে ব্যবসায় ঝুঁকি না থাক মানে কমে বা তাদের কমলে যাতে একটা সেফগার্ড দেওয়া যায়, সেরকম কোনো উদ্যোগ কি দেখতে পেলেন এই বাজেটে? দেখো, পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের বুঝতেই হবে, সেটা ওই যে কম্পিটিটিভ রিফর্ম বলে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই কম্পিটিটিভ রিফর্ম বলতে এরা কি বোঝাতে চেয়েছেন পরিষ্কারভাবে এটা বোধগম্য হয়নি। আমি তোমাকে বারবার যেটা বলি, কম্পিটিটিভ বিজনেস থাকতে পারে, সেটা থাকবে, এবং এটা ইকোনমিক তত্ত্বের মতো। কিন্তু অন্যদিকে তাকালে তোমাকে যেটা দেখতে হবে, ওয়্যার ইজ দ্য সিস্টেম। আমরা প্রত্যেকে যে প্রসঙ্গটাই বাজেটের ক্ষেত্রে তুলছি, সেটা হচ্ছে যে এমএসএমই যে পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট করে বা যে পরিমাণ লিভিং জেনারেট করে, যে ইকোনমিক লিভিং, সেখানে দাঁড়িয়ে এমএসএমইকে গুরুত্ব দেওয়ার মতো একটা ব্যাপকতা বা একে আরো বাড়িয়ে নেওয়া, সেটা ভীষণ প্রয়োজন ছিল। ইনসিডেন্টালি ঠিক তার পাশে আরেকটি প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে যে এমএসএমইকে বৃদ্ধি করতে গেলে তার সেট আপ, গভর্নমেন্ট ফাইন্যান্স এবং গভর্নমেন্ট অপরচুনিটি যেমন দেওয়ার দরকার, অ্যাট দি সেম টাইম স্কিল। আমার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখনো পর্যন্ত ডেফিসিট 80% অ্যাবাউট যেটা প্রজেক্টেড ছিল স্কিল ইন্ডিয়া। তার মানে স্কিল ইন্ডিয়া ফেলিওর। আচ্ছা, স্কিল ইন্ডিয়া ফেলিওর হলে, ফেল সেই অর্থে, তাহলে তোমার মেক ইন ইন্ডিয়াও তো একই জায়গায় গিয়ে দাঁড়াবে। তার কারণ হচ্ছে তুমি স্কিল সাপ্লাই করতে পারছো না, মেক ইন ইন্ডিয়া কোথা থেকে আসবে? হাউ ক্যান ইউ কম্পিট? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আরেকটি জিনিস হচ্ছে, একদম ফ্যাগ এন্ডে গিয়ে প্রান্তিক মানুষ, যাদের ক্ষেত্রে আমরা বারবার বলি স্পেন পাওয়ারটাকে বাড়াবার জন্য, তাদের হাতে টাকা এলে তারা স্পেন করতে পারবেন। আমরা যে সূচকগুলোতে বিচার করি মানবিক স্ট্যান্ডার্ড, সেখানে তুমি একটা জিনিস দেখো, একদিকে আমরা বলছি 5 ট্রিলিয়নের দিকে এগোচ্ছি, আমরা থার্ড বিগেস্ট ইকোনমি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, থার্ড বিগেস্ট ইকোনমিতে দাঁড়িয়ে তোমাকে ভাবতে হচ্ছে 80 কোটি মানুষকে আমাকে ফ্রিতে রেশন দিতে হবে। এর দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে আমরা মুখে যেটা বলছি, আলটিমেটলি এখন তো 3.5, আমরা ধরে নিচ্ছি যে আমরা থার্ড বিগেস্ট, বাট এট দ্য সেম টাইম এই যে বিগনেসটা বাড়ছে, এটা চলে যাচ্ছে কতিপয় কিছু মানুষের হাতে। সাধারণ মানুষ আরো বঞ্চিত হচ্ছেন, অথবা ইলেক্টরেটকে স্যাটিসফাই করে ওই রেশন বিনামূল্যে দিয়ে জাস্ট ইলেকশনগুলোর বৈতরণী পার হবো, ইকোনমিকে ভাববো না, সেটা আর একটা কারণ হচ্ছে। আর একদম শেষ করি একটা জায়গা থেকে, সেটা হলো তুমি যে ডেভেলপমেন্টের কথা বলছিলে না, আজকে দেখো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, করিডোর ডেভেলপমেন্ট, গার্লস হোস্টেলের প্রসঙ্গ যেটা এলো, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি। আচ্ছা, কবে প্রজেক্টটা নেওয়া হয়েছিল এবং এই বাজেটের মধ্যে থেকে 100 স্মার্ট সিটি কটা হয়েছে? 100 স্মার্ট সিটি, মানে এগুলো থেকে বোঝা যায় ইকোনমিক ডেভেলপমেন্টের যে করিডর, সে করিডরগুলো সঠিক পথে নাকি সে করিডরগুলো প্রচারের পথে। বেশ, আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ